This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভজিৎ, দেখো উৎসবের মৌসুম চলছে, তার মধ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং আনসারুল্লাহ বাংলা টিম যাকে নিয়ে এমনিতেই উদ্বেগ ছিল তাদের সদস্যরাও নাকি আবার ঘুরে বেড়াচ্ছে। অত্যন্ত ভয়ের একটা বিষয়। আরও একটা তথ্য পাচ্ছি আমরা। কি তথ্য? জঙ্গি নিশানায় নাকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট নাকি শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহরির 26শে ডিসেম্বরের মধ্যে হামলার ছক কষেছে। 3 বাংলাদেশি জঙ্গিকে শুভেন্দুর ওপর হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও রিপোর্ট গোয়েন্দা সূত্রে। রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এটা অসম্ভব কিছু না, এর আগেও হয়েছে হামলা, অন্যান্য দেশেও হয়েছে। এই যে মৌলবাদী যারা জামাতি তারা সব করতে পারে, নিজের দেশের নেতাদের খুন করতে পারে, তো বিদেশে কেন নয়? তাদের এজেন্ট তো এখানেও আছে, বারবার ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। আর এখানকার রাজ্য সরকার এক প্রকার ডাইরেক্ট ইনডাইরেক্টলি তাদের সাপোর্টই করছে। তাই এখানে উগ্রপন্থী জামাতিদের বলবালা বাড়ছে, আর যারা তাদের বিরুদ্ধে বলবে তারা তাদেরকে টার্গেট করবে। তো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পারছে, কিন্তু রাজ্যের গোয়েন্দা সংস্থার কোনো হেলদোল নেই। একটা তথ্য থাকলে সেটা কেন্দ্রীয় গোয়েন্দাদের যেমন জানা স্বাভাবিক, রাজ্য গোয়েন্দাদেরও জানা স্বাভাবিক। রাজ্য গোয়েন্দারা কিছু টের পাচ্ছে না কেন তাও তো বুঝতে পারছে না। রাজ্যের গোয়েন্দারা তারা কি করে কিছু টের পায় না, নাকি কেন্দ্রীয় গোয়েন্দারা বাড়তি খবর পাচ্ছে, অপ্রয়োজনীয় খবর পাচ্ছে, আমি জানি না। বাট হোয়াট এভার ইট মে বি, জঙ্গি তৎপরতা এবং জঙ্গিরা যদি কাউকে টার্গেট করে সে ব্যাপারে অবশ্যই দ্রুত অ্যালার্ট হওয়াটা জরুরি এবং প্রয়োজনীয় প্রিকশনারি মেজার নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং বাংলাদেশের আবহে এই মুহূর্তে একটার পর একটা জঙ্গি গ্রেফতার, যেটা উদ্বেগ তো বাড়াচ্ছেই। আর কিছুক্ষণ আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে উৎসবের মরশুম, সেটা জঙ্গিদের জন্য এই সময়টা এর আগে আমরা দেখেছি বারবার কিভাবে বেছে নেওয়া হয়। সন্ত্রাসবাদীদের টার্গেট শুভেন্দু অধিকারী, আমরা কিছুক্ষণ আগে সেটা জানলাম, গোয়েন্দা রিপোর্টে সেটা বলা হচ্ছে। কিন্তু শুধুই কি শুভেন্দু অধিকারী এক্ষেত্রে, নাকি আরো বড় কোনো নাশকতার ছক রয়েছে তাদের? রাজ্যকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বড়দিনের পাশাপাশি সপ্তাহব্যাপী বর্ষশেষের আনন্দ উদযাপনের আমেজ কলকাতা থেকে জেলা রয়েছে, ফলে এর মধ্যে এই সময় নিরাপত্তার আঁটোসাঁটো বলয় তৈরি করা হয়েছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্সের রিপোর্টে উদ্বেগ অনেকাংশেই বেড়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন পার্ক স্ট্রিট থেকে, আমার অপর সহকর্মী আশিক ইনসান রয়েছেন ব্যান্ডেল চার্চ থেকে। আমি সৌরভের কাছে যাব। সৌরভ, এই উৎসবের মরশুমে পার্ক স্ট্রিট কিরকম জমজমাট থাকে, কতটা ভিড় হয়, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সময়টা খুব একটা নিশ্চিন্তের নয়। সেখানকার ওই বলয়টা, নিরাপত্তার বলয়টা কতটা আঁটোসাঁটো, কি দেখতে পাচ্ছ যদি আমাদের বলো। একেবারে শুভজিৎ, দেখো বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজন ব্যক্তি তারা ধরা পড়ছে। ক্যানিং থেকে কাশ্মীরে জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং সেই মুহূর্তে নিশ্চিতভাবেই পার্ক স্ট্রিট, বউবাজার, মার্কুই স্ট্রিট, যেহেতু বাংলাদেশের বিষয়টি রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু কলকাতা পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে আমরা পার্ক স্ট্রিটে রয়েছি। আর পার্ক স্ট্রিট তুমি জানো যে সন্ধ্যাবেলার সঙ্গে সঙ্গেই এই পার্ক স্ট্রিট চত্বর জুড়ে নিউ ইয়ার ইভ পর্যন্ত, বর্ষবরণের রাত পর্যন্ত একটা বহু মানুষের সমাগম থাকে এবং সেই জন্য পার্ক স্ট্রিট আলোয় সাজে সেজেছে। এখানে সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের যে ওয়াচ টাওয়ার থাকে অ্যালেন পার্ক সংলগ্ন এলাকায় আমরা এখন রয়েছি, সেখানকার একটু ছবিটা দীপঙ্করকে দেখাতে বলবো যে এখানে যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সর্বোপরি যে বিষয়টা সুনিশ্চিত করা হচ্ছে যে যেহেতু একটা নাশকতামূলক কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপের একটা তথ্য রয়েছে, আগাম সতর্ক বার্তা রয়েছে, সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফেও কিন্তু কোনো রকম ফাঁক রাখা হচ্ছে না। এবছর কিন্তু বর্ষবরণের রাত পর্যন্ত পার্ক স্ট্রিট চত্বর, বউবাজার চত্বর, মার্কুই স্ট্রিট, অ্যালেন পার্ক সংলগ্ন এলাকায় সেখানে নিরাপত্তা আরও বাড়ানো হবে, নজরদারি আরও বাড়ানো হবে এবং সেই মুহূর্তেই আপাতত ধন্যবাদ তোমায় সৌরভ। আমি আমার অপর সহকর্মী আশিক ইনসানের কাছে। আশিক, আজ বড়দিন এবং এই বড়দিনে এই সময়, বিশেষ সময়, নাশকতার নানা খবরাখবর চারিদিক থেকে যা যা আসছে তা আতঙ্কের তো বটেই, কিন্তু প্রস্তুত রয়েছে নিরাপত্তার বলয়, বেষ্টনী রয়েছে। ব্যান্ডেল চার্চের সামনে ছবিটা একবার দেখাও, সেখানকার পরিস্থিতি কিরকম?
দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে আমি ব্যান্ডেল চার্চের যে চিত্র, সেই চিত্রটা দেখাবো। এখানে পুলিশ মোতায়েন রয়েছে, চন্দননগর পুলিশ কমিশনার থেকে পুলিশ মোতায়েন রয়েছে, যারা ফায়ার ব্রিগেডের টিম রয়েছে তারা রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু এই যে ব্যান্ডেল চার্চ সংলগ্ন যেসব এলাকা রয়েছে সেই সব এলাকা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এবং ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষ তারাও নিজেদের মতন করে সিসিটিভি তারা লাগিয়েছেন, যার ফলে কিন্তু যে নাশকতা অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশি যেসব জঙ্গি রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। ক্যানিং থেকে যেমনটা জানতে পারলাম যে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে, সেই চারিদিক থেকেই যে জঙ্গি ধরা পড়ছে, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও যে তথ্য দিচ্ছে যে রাজ্যকে যে সতর্ক থাকার জন্য, সেই দিক থেকে কিন্তু যেমন কলকাতা পুলিশ সতর্ক রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ বা চন্দ্রনগর কমিশনারেট সেটাও তারাও কিন্তু মোতায়েন রয়েছে। তারা ব্যান্ডেল চার্চ সংলগ্ন যেসব এলাকা রয়েছে, ব্যান্ডেল চার্চের যে মূল ফটক রয়েছে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, চারিদিকেই কিন্তু তারা নজর রাখছে। যে কারণ বড়দিন মানে ব্যান্ডেল চার্চ, এবং ব্যান্ডেল চার্চে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, ফলে নিরাপত্তার দিক থেকে কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। শুভজিৎ, ধন্যবাদ আশিক। কথা বলছে আমার সহকর্মী আশিক এবং সৌরভের সঙ্গে। এবং এই উৎসবের মরশুম, আজ বড়দিন, বর্ষবরণের পালা, বর্ষ শেষের এই উৎসবের সময় এর মাঝখানে যে সমস্ত জঙ্গিদের পাকড়াও করার খবর পাওয়া যাচ্ছে, পাশাপাশি তাদের গতিবিধি সংক্রান্ত যা যা তথ্য আমরা পাচ্ছি, গোয়েন্দা সূত্রে যে সমস্ত রিপোর্ট পাওয়া যাচ্ছে, তাতে কড়া আঁটো নিরাপত্তার বলয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্ক স্ট্রিট, ব্যান্ডেল চার্চ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। তবে জঙ্গিরা ঢুকে পড়েছে এবং তারা থাকছে, এমনকি ভোটার কার্ড পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে, প্যান কার্ড তৈরি হয়ে যাচ্ছে, পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, এগুলো সবই তো হচ্ছে এই বাংলায়। এটা আরো বেশি করে নাড়িয়ে দিয়েছে যখন আমরা জানতে পারছি যে ধৃত বাংলাদেশের জঙ্গির ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। 2020 সাল থেকে নওদা দুর্লভপুরের ভোটার ছিল এই ধৃত জঙ্গি মোহাম্মদ সাদ। কিভাবে এবং কোন নথি দেখিয়ে নাম উঠলো, বিডিওকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কে বা কারা নাম তুলেছিল তদন্ত হবে, জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক। অ্যাপ্লিকেশন করেছিল পিসির বাড়িতে মাধ্যমে যে আমার এখানে থাকবে এবং এখানে ভোট তোলা হোক, সেই এগেনস্টে যা যা লাগে ভোট তুলতে সেগুলো দিয়েছিল ও। আধার কার্ড বা হয়তো ওই সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যেগুলো লাগে ছবি টবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। অ্যাপ্লিকেশন আমি প্রধানের সার্টিফিকেট, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগে, এখানকার বাসিন্দা হিসেবে ও প্রধান সার্টিফাই করে, সেইগুলো দিয়েছিল আমার মাধ্যমে। মানে আমি আগে পাঠাতে অ্যাপ্লিকেশন করেছিল আর কি ভোট তোলার জন্য, আমি পাঠিয়েছিলাম বিডিও অফিসে। এবার সেই হিসাবে ওর ভোট উঠেছে। হ্যাঁ, বাকিটা তো জানে কিভাবে, হিয়ারিংও হয়েছিল সম্ভবত। ভোটার কার্ড হোক, আধার হোক, সব ক্ষেত্রেই কিন্তু নথি লাগে এবং সেই নথি থেকেই জালিয়াতি শুরু হয়, জাল নথি তৈরি হয়। পাসপোর্ট, সেক্ষেত্রে জাল পাসপোর্ট কাণ্ডের একটার পর একটা খবর আপনাদের দেখিয়েছি। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে। এবার উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে। এর আগে অন্য মামলায় 2021 সালে গ্রেফতার হয়েছিল এই মোক্তারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু এটিএম কার্ড, প্যান কার্ড। এর আগেও পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার করা হয় মোক্তারকে। আগে মোক্তারকে গ্রেফতার করেছিল চুচুড়া থানার পুলিশ। ফলে এই বিষয়টা স্পষ্ট, এই মোক্তার দীর্ঘদিন ধরেই এই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি এবং দেখুন তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারও তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি আর এটা পুলিশ প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার। ঠিক আছে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। এই পাসপোর্ট জালিয়াতিতে দ্রুত মোক্তারি চক্রের কিংপিন। একই চক্রের সদস্য হলেও সমান্তরাল কারবার চালাতো এই মোক্তার। আর কিভাবে কাজ করতো এই মোক্তার, সবটাই জানবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দীপঙ্কর। মূলত যে তথ্যগুলো জানা যাচ্ছে, এই এলাকার বিভিন্ন গরিব মানুষের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সেগুলো সংগ্রহ করত এবং তাদেরকে বলা হতো কারোর বার্ধক্য ভাতার সমস্যা আছে, কারোর বৃদ্ধ ভাতার সমস্যা আছে, সেই সব অ্যাপ্লিকেশন সে ফর্ম ফিল আপ করে দেবে। এই ফর্ম ফিল আপের নাম করে সে এই ভোটার কার্ড, আধার কার্ডগুলো নিত এবং তারপর বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন যার বাড়িতে আসা যাওয়া ছিল সেই মানুষজনকে আত্মীয় বলে এখানে রাখা হতো এবং সেই আত্মীয়দের নাম করে এই যে এখানকার ভারতীয় নাগরিকের আধার কার্ড নেওয়া হলো এবং বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট
পাসপোর্ট তৈরি হবে, এইভাবে সেই চক্রটা চালাতো। এবং এর সঙ্গে একবার এমন হয়েছিল যে যার নামে পাসপোর্ট এসছে তার ভেরিফিকেশানে স্থানীয় মানুষজন ফেরত দিয়েছে, কারণ সেই নামে ব্যক্তির পাসপোর্টের প্রয়োজন নেই। এই রকম একাধিক ঘটনা এলাকায় ঘটেছে এমনটা জানতে পারছি আমরা স্থানীয় সূত্রে। এবং একই সঙ্গে মোক্তার আলম যে সমর হোসেন অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার এই হচ্ছে তার বাড়ি, সেই বাড়ি থেকে একাধিক নথি পুলিশ উদ্ধার করেছে এবং গোটা ঘটনা তদন্ত করছে। যেমনটা বিধায়ক পাশের হারোয়া বিধানসভার বিধায়ক বললেন যে তারা তদন্ত করবে, তারা চান যারা দোষী তাদের যেন শাস্তি হয়। ঠিক একই রকমভাবে স্থানীয় মানুষজন যারা জানতেন, ভালো মানুষ, তারা যখন এই ঘটনা জানতে পারছেন তারাও কিন্তু একই দাবি করছেন যে যদি দোষী হয় এবং যদি এইভাবে যুক্ত থাকে তাহলে যেন তাদের শাস্তি হয়। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই যে একাধিক মানুষের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বার্ধক্য ভাতার নাম করে বা বৃদ্ধ ভাতার নাম করে এই বাড়ির দিকে আগে কেন নজর পড়েনি প্রশাসনের? দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো।